কাকবেছা হয়ে বাসায় প্রবেশ করলাম। আজকে অফিসের বসের মুডটা ভালো থাকায় বিকেলের বাসায় চলে আসতে পেরেছি, কিন্তু বাসার কাছাকাছি আসতেই হঠাৎ ঝুম বৃষ্টি। তাই দৌড়ে কোনো রকমে বাসায় আসলাম, কিন্তু ভিজতে ঠিকই হলো। আমাদের বাসাটা একটা 7 তলা বিল্ডিংয়ে তৃতীয় তলার ডান পাশের একটা ফ্ল্যাট নিয়ে থাকে। দরজার সামনে এসে কলিং বেল বাজানোর সাথে সাথে তুলি এসে দরজা খুলে দিল। তুলি হলো আমার ছোট বোন। আমাকে ভেজা অবস্থায় দেখে তোয়ালেটা সামনে এগিয়ে দিল। আমি মাথাটা মুছতে মুছতে আমার রুমে যেতেই বাধা দিল। কি হলো, সামনে এসে দাঁড়ালি কেন? ভাইয়া, তুই আপাতত আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তোর রুমে একজন ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে ঘুমাক না, তাতে আমার কি, ছাড় তো। আমি তুলিকে সরিয়ে দিয়ে সামনে যেতে যাব, তখনই তুলি মাকে একটা চিল্লানি দিল। এটা অবশ্য ওর ছোট থেকেরই স্বভাব। তখন মা রান্নাঘর থেকে আসতেই তুলি বলল, মা, ভাইয়া ওর রুমে ফ্রেশ হতে যাচ্ছে, কিন্তু ওই রুমে তো তনু আপু ঘুমাচ্ছে। তনু, এটা আবার কে? আরে রাজ, তোকে বলা হয়নি, আমাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটে আসছে, বাঁধন সাহেব। ওনার মেয়ে হলো তনু। তনুর অনেক জ্বর, কিন্তু ওদের রুমগুলো তো গোছানো হয়নি, তাই আমাদের এখানে আছে। ও আচ্ছা, কিন্তু আমার রুমটা কেন? আসলে দেখিস তো বাবা, তুলি তার রুমটা কেমন করে রাখে জানিস না? ওটাতে তো মানুষ থাকাও যাবে না। আর তুই অফিসে যাওয়ার পর আমি তোর রুমটা গুছিয়ে দিয়েছিলাম, আর তখনই বাঁধন সাহেব এসেছিল। ও আচ্ছা, আমি তুলির রুমে মানে জঙ্গলে যাচ্ছি ফ্রেশ হতে। তুলি, তুই আমার রুম থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে আয়। ভাইয়া, ঠিক হচ্ছে না কিন্তু। চুপচাপ যা বললাম তাই কর। আমার আর তুলির রুমটা পাশাপাশি, তাই তুলির রুমে যাওয়ার সময় আমার রুমে একটু উকি দিচ্ছিলাম। যতই হোক, আমি তো 27 বছরের একটা সিঙ্গেল ছেলে। তুলি আমাকে দেখে হাসতে হাসতে চলে গেল। তুলির রুমে ফ্রেশ হয়ে শুয়েছিলাম, কখন যে চোখটা লেগে গিয়েছে খেয়ালই ছিল না। ঘুম ভাঙলো মায়ের ডাকে। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিরে, আর কত ঘুমাবি? ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা যাও, আসছি। মা চলে গেল আর আমি উঠে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতেই একটু অবাক হলাম, কারণ এখানে 3টা নতুন মুখ। আমি চুপচাপ খাবার টেবিলে গিয়ে বসলাম। তখন বাবা ওদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। বাঁধন আঙ্কেল, তনু আর নয়ন, তনুর ভাই। আমি সবার সাথেই হালকা কথা বললাম। তুলি আমার পাশেই খাচ্ছিল। তখন আমার কানে কানে বলল, ভাইয়া, খাওয়াতে নজর দে, নয়তো গলায় খাবার আটকে যেতে পারে। আমি খাবার রেখে তুলির দিকে তাকাতেই তুলি বলল, না, ঠিক আছে, এভাবে তাকানোর কিছুই হয়নি তো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। তনু মেয়েটা দেখতে তো ভদ্রই মনে হলো, তবে সত্যিই কি এমন নাকি অন্যরকম? মেয়েটার তো মা নেই, হয়তো ভালোই হবে, কারণ ফ্যামিলির কাজকর্ম করে আবার নাকি অনার্স 2য় বর্ষে পড়ে। যাই হোক, দেখতে মন্দ না। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। সিঁড়ি দিয়ে ওঠানামার সময় মাঝে মাঝে দেখা হয় আর তুলি রুমে বসে থাকতে দেখি। তবে আমার বাসার সবার সাথে কথা বললেও আমার সাথে কথা বলে না। মনে হয় ভয় পায়, নয়তো লজ্জা পায়। একদিন বিকেলে সকল অলসতার অবসান ঘটিয়ে 7 তলা পেরিয়ে ছাদে আসলাম। ছাদে একটা বড় বসার বেঞ্চ রাখা আছে, ওইটাতে বসে আগে পা মালিশ করতে লাগলাম। তখন খেয়াল করলাম তনু গাছে পানি দিচ্ছে। তখন ভাবলাম একটু কথা বলি। হাই তনু। হ্যালো। আমার দিকে একবার ফিরে আবার কাজে মন দিল। গাছে পানি দিচ্ছ বুঝি? না, দেখতেই পাচ্ছেন গাছকে দুধ ভাত খাওয়াচ্ছি। মানে? দেখতেই তো পাচ্ছেন পানি দিচ্ছি, এখানে প্রশ্ন করার কি আছে? তাই বলে এমন তেড়া উত্তর? আমি এমনই। আমি আর কোনো জবাব দিলাম না। আমার সাথে এমন ব্যবহারের কিছুই বুঝলাম না। আমি তো কোনো খোঁচা দিয়ে কথা বললাম না, বা প্রেম করতেও গেলাম না। আমি তো স্বাভাবিকভাবে কথা বলতে চাইলাম। এটা মেয়ে নাকি চিনির প্যাকেটে লাল গুঁড়া মরিচ? এই মেয়ের জামাই তো টিকবো না, দৌড়ে পালাবে। এই মেয়ে তার মতো গাছে পানি দিচ্ছে, আর আমি ছাদের চারপাশটা দেখে নিচে চলে আসলাম। এরপর আর কয়েকদিন কোনো কথা হয়নি। একদিন অফিসের জন্য বের হতে একটু লেট করে ফেললাম, আর দৌড়ে বাস স্টপে আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। খেয়াল করলাম সেখানে তনুও ছিল, কিন্তু বাস স্টপে যাত্রী ছাউনির নিচে 2টা মেয়ে বাদে সবই প্রায় মধ্যবয়সী পুরুষ। তনুর দিকে তাকাতেই মনে হলো ও অস্বস্তি বোধ করছে এতগুলো পুরুষের মাঝে। আর তনুকে দেখে তো মনে হচ্ছে একদম ভিজে গেছে। বৃষ্টিটাও থামার নাম নেই, আর এইখান থেকেও বের হতে পারছে না।
একটা লোক মনে হচ্ছে বারবার তনুর পাশে ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করছে। মেজাজটা এমনি গরম হয়ে গেল, কিন্তু এখানে মাথা গরম করলে হবে না। ওই লোকটাকে ভয় দেখিয়ে তনুকে এখানে সেভ করতে হবে, নয়তো পাবলিক আমাকে খারাপ ভেবে পিটাইতে পারে। আমি একটু স্বাভাবিক হয়ে তনুর খুব পরিচিত হয়ে ডাক দিলাম, আরে তনু, তুমি এখানে কমিশনারের অফিসে যাওনি? তনু আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো, আর জায়গাটা অনেকটা সেভ হয়ে গেল কমিশনারের নাম শুনে, যদিও আমি এই শব্দটা এই কারণেই উচ্চারণ করেছি। কি হলো তনু, এভাবে তাকিয়ে থাকবে নাকি কিছু বলবে? কথাটা বলে আমি তনু আর ওর পাশের মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ালাম। অনেকে একটু সরে দাঁড়ালো। তনু বারবার ওর মাথা চুলকাচ্ছে আর একটু পর পর আমার দিকে ঘুরে দেখার চেষ্টা করছে। এভাবে একটু একটু কথার মাঝে বৃষ্টিটা হালকা হয়ে গেল, আর তখনই বাস চলে আসলো। যখন তনু বাসে উঠতে যাবে তখন আমি ওর হাতটা ধরে ফেললাম। ও যদিও রাগী চোখে তাকায়নি, তবুও আমি বললাম, তুমি বাসায় চলে যাও, এমনি অনেক ভিজে গেছো, পরে সমস্যায় পড়তে হতে পারে। কোনো কথা না বলে মাথাটা নিচু করে চুপচাপ বাসার দিকে হাঁটতে লাগলো, আর আমি বাসে উঠে গেলাম। আজকাল এমন পরিস্থিতির সম্মুখীন অনেক মেয়েকেই হতে হচ্ছে, আর মজা লুটছে মানুষের মতো দেখতে অমানুষগুলো। রাতে রুমে বসে অফিসের কিছু কাজ দেখছিলাম। আসলে প্রাইভেট জব জীবনটাকে তেজপাতা করে দিচ্ছে। তখনই দরজায় খটখটানোর আওয়াজ, তাকিয়ে দেখি তনু দরজায় দাঁড়িয়ে। আরে তুমি তুমি এই সময়? বিরক্ত করলাম না তো? আরে না, বলো হঠাৎ আমার রুমে কি মনে করে? হঠাৎ নয় তো, আমি তো এই বাসায় আসার পর এই রুমেই প্রথম এসেছিলাম। সেটাও ঠিক, তারপর বলো কেন আসা হলো? আসলে আপনাকে সরি আর ধন্যবাদ দুটোই দেওয়ার ছিল। ঠিক বুঝলাম না। আসলে কয়েকদিন আগে ছাদে আপনাকে একটু অসহনীয় উত্তর দেই, সেজন্য সরি। আসলে আমি ওই সময় একটু ডিস্টার্ব ছিলাম, আর আজকে আমাকে সেভ করার জন্য ধন্যবাদ। ধন্যবাদটা নিলাম, তবে এমনটা অন্য মেয়েদের সাথে হলেও আমি এমনই করতাম। আর সরিটা নিব যদি ডিস্টার্ব হওয়ার কারণটা শুনতে পারি। আসলে যদি একান্ত ব্যক্তিগত হয় তাহলে অনিচ্ছাকৃত বলতে হবে না। আসলে আমার 6 মাসের রিলেশনশিপ ওই দিন শেষ হয়ে যায়, তাই ছেলেদের নিয়ে আমার মনে বাজে ধারণা ছিল। তাই যেই কথা বলতে আসে তাকেই মনে হয় ফ্লার্ট করতে চায়। বুঝলাম, কিন্তু রিলেশন কি কোনো খাবার যে শেষ হয়ে যায়? সেটা তো আমার জানা নাই, তবে গত 1 মাস ওর জন্য অনেক কেঁদেছি, কিন্তু কোনো লাভ হয়নি। পরে ভাবলাম যে চলে যাবে, তাকে কেন আটকাবো। সেটাও ঠিক, তবে এখন সব ঠিক তো? একদম। আর আসি, শুভরাত্রি। বাই। তনু আমার বাই দিয়ে তুলির রুমে গেল। হয়তো তুলির রুমের বাহানা করে এসেছিল। আপাতত তনুর সাথে ভালোই কথা হয়। একদিন অফিসে কাজ করছি, তখন বস ডেকে পাঠালো। বস আমাকে ডেকেছিলেন? রাজ, আসো। আসলে করিমপুরে আমাদের একটা টিম একটা বিল্ডিং এর কাজ করছে, তবে কয়েকদিন যাবৎ বার শিডিউলটা একটু এলোমেলো হয়ে গেছে। তাই তুমি একটু ওইখানে গিয়ে সময় নিয়ে শিডিউলটা ঠিক করে দিয়ে আসো। জানোই তো, একটা নির্দিষ্ট সময়ের মাঝে কাজটা শেষ করতে হবে। জি বস। বসের সাথে কথা বলে হাতের কাজ পাশের টেবিলে দিয়ে আমি করিমপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সকালে সাইটে এসেছিলাম, শুধু শিডিউলটা বানাতেই প্রায় সন্ধ্যা হয়ে গেল। সাইটের ইঞ্জিনিয়ারদের থেকে বিদায় নিয়ে রাস্তায় আসলাম। একটা রিক্সা খুঁজতে লাগলাম, তখনই দূর থেকে একটা মেয়ে ডাক দিল। এই যে প্রতিবেশী সাহেব। আমি আমার চারপাশটা ভালো করে দেখে নিলাম কাকে ডাক দিয়েছে, কিন্তু কাউকেই তো পেলাম না। মেয়েটা আমার সামনে আসতেই খেয়াল করলাম এটা তনু। আরে তনু, তুমি এখানে? ওইখান থেকে ডাকছি, আপনার কানে যায় না নাকি? খেয়াল করেও পাত্তা দিচ্ছেন না। আসলে তা নয় প্রতিবেশী সাহেব, এটা কেমন ডাক হলো বলো তো? অন্য কাউকে তো ডাকতে পারো। আপনি আসলেই কানা। আমি দূর থেকে আপনাকে দেখে ডাক দিলাম, আর আপনি আমাকে দেখেনি না। তাই তো, চশমা পরি। নতুন করে ডাক্তার দেখান, বুঝলেন? আপনার চোখ পুরো গেছে। বাদ দাও, এবার বলো এই সন্ধ্যাবেলা এখানে তুমি কি করো? আমি তো আমার ফ্রেন্ডের বোনকে টিউশনি পড়াই, তাই আসি। কিন্তু আপনি এখানে? আমি অফিস থেকে এই সাইটে আসছিলাম। ও আচ্ছা, চলুন তাহলে একসাথে বাসায় যাওয়া যাক। ওকে, কিন্তু আমার সাথে? কেন? আপনার সাথে গেলে কি হবে? আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে আমাকে দেখলে রাগ করবে বুঝি? আর তাছাড়া আপনার পাশে নিজেকে সেফ মনে হয় এখন। আরে তা নয়, আমি এখনো সিঙ্গেল। এভাবে সিঙ্গেল বললেন না, এটা আপনার বিয়ের বয়স, নয়তো পরে বুইড়া সিঙ্গেল হবেন। মানে? ধুর, বুঝাতে পারবো না। রিক্সা ডাকেন তো, এমনি রাত হয়ে যাচ্ছে। যে মেয়ে আমার সাথে ঠিক মতো কথা বলে না, সে আজ এত বকবক করছে, আসলেই অবাক হওয়ার মতোই। একসাথে বাসায় আসলাম, কিন্তু রিক্সায়ও মেয়েটা অনেক বকবক করেছে, আর আমি শুধু শুনেছি। একদিন অফিস ছুটি থাকায় আমি প্রায় 11টা পর্যন্ত ঘুমাচ্ছিলাম।
হঠাৎ মেঘের গর্জনে ঘুমটা ভেঙে গেল। আমার রুমের সাথেই বেলকনি। অবশ্য রুমটা তুলি চেয়েছিল, কিন্তু আমি ওরে ভূতের ভয় দেখিয়ে রুমটা নিয়ে নিয়েছি। আমি এক পা শুয়ে শুয়ে বৃষ্টি দেখতে লাগলাম। চারপাশে একদম কালো হয়ে আছে। এটা বৃষ্টি বললে ভুল হবে, এটা তো ঝড়। বৃষ্টি দেখায় বাধা নিয়ে দরজায় খটখট আওয়াজ পড়লো। ঘুম চোখে দরজাটা খুলে দিতেই তুলি তনুর হাত ধরে বেলকুনিতে গেল। আমি যে একটা মানুষ ওদের সামনে দাঁড়িয়ে আছি, ওদের কোনো হুঁশ নেই। এই তুলি, ঝড় হচ্ছে, তুই রুমে যা। ভাইয়া একটু থাকি না। দেখ শিলা, বৃষ্টি হচ্ছে, বড় বরফ পড়লে মাথায় ব্যথা পাবি। যা তোরা এখান থেকে। তুলি আমার কথায় হয়তো রাগ করেছে, কিন্তু কিছু বলছে না। তখন তনু বলল, তুলি, তুমি আমার রুমে চলো, আমার রুমেও বেলকনি আছে। যাব না, তুমি যাও। তুলি রাগ করে ওর রুমে চলে গেল, আর তনু আমার দিকে তাকিয়ে আছে। বৃষ্টি তো সব মেয়েরই ভালো লাগে, একটু ভিজলে আপনার সমস্যা কি? আসলে এটা বৃষ্টি না, এটা ঝড়, আর তার উপর শিলা পড়ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে, তাই একটু রাগ দেখালাম। আপনি না রসকস ছাড়া একটা মানুষ। থ্যাত। তনুও রেগে চলে গেল, আর আমি বোকার মতো বসে রইলাম। আমি তো ওদের ভালোর জন্য একটু রাগ দেখিয়েছিলাম। তনুর সাথে এখন অনেক ফ্রি, তবে শত হলেও আমি ওর বড়, তাই সম্মান দিয়েই কথা বলে। আমি প্রথম থেকেই তনুকে তুমি করে বলে আসছি, আর তনু আমাকে আপনি করে বলে। প্রায় 1 বছর হতে চললো, আমাদের সম্পর্কটা এমনিই রয়েছে। ইদানিং অফিসের কাজের চাপটা একটু বেশি, তাই রাতে বাসায় আসতে লেট হয়ে যায়, আর সকাল সকালও অফিসে যেতে হয়। তাই তনুর সাথে তেমন একটা দেখা হয়নি। অফিস থেকে এসে সবার সাথে বসে ডিনার করছিলাম, তখন বাবা আমায় বলল, রাজ, তোর অফিসের কাজ কেমন চলছে? জি ভালো বাবা, কয়েকদিন আগে বস একটা নতুন প্রজেক্ট শুরু করেছে, ওইটা নিয়ে অনেক ব্যস্ত। ব্যস্ত তো বাবা সারা জীবনই থাকবি। আমি আর তোর মা তোর বিয়ের কথা বলছিলাম। এখন এইসব নিয়ে না কথা বলাটাই ভালো বাবা। দেখো, তোমাদের ঠিক মতো সময় দিতে পারে না, আর নতুন কাউকে কিভাবে সময় দিব? সময়টা তোর নিজের কাছে চাইলে সব সম্ভব। আমরা আপাতত মেয়ে দেখে রেখেছি, তোকে শুধু মেয়ের বাড়ির লোক দেখা বাকি। অবশ্য ওরা তোর ছবি দেখেছে, তবে সামনাসামনি একটা ব্যাপার আলাদা। তোমরা যেটা ভালো বুঝো, তবে কিছুদিন পর সব করলেই ভালো হতো। ওইটা নিয়ে তোর ভাবতে হবে না, তুই হ্যাঁ বলে দিয়েছিস, এটাই অনেক। আচ্ছা, লাইফে কখনো রিলেশন করিনি, তবে কাউকে ভালো লাগেনি সেটা বলবো না। ভালো তো কয়েকজনকেই লাগে, তবে আমি সবসময় এগুলো আকর্ষণ হিসেবে মনে করি, যার কারণে লাইফে কখনো প্রেম হয়ে ওঠেনি। আমার তো তনুকে ভালো লাগে, ওর হাসি, ওর রাগ, আর আমার পরিবারকে ও খুব ভালোবাসে, তবে ও হয়তো আমায় ভালোবাসে না। আর তাছাড়া এটা আমার আকর্ষণও হতে পারে। আজ মেয়ের বাড়ি থেকে কয়েকজন মুরব্বী এসে আমায় দেখে গেল। এইসবে অনেকে নার্ভাস হলেও আমি খুব স্বাভাবিকভাবেই ছিলাম। তবে আজ তনুকে অনেক মিস করছি। অনেকদিন হলো তনুর সাথে কথা হয় না। অবশ্য কয়েকবার দেখা হয়েছে, তবে আমি ব্যস্ততার মাঝে থাকায় কথা হয়নি। আজ অনেকদিন পর ছাদে আসলাম। আমাকে দেখে যাওয়ার পর হাতে তেমন কাজ নেই, তাই একটু ছাদে এসে বড় বেঞ্চে বসে রইলাম। হঠাৎ তনু এসে চুপচাপ বেঞ্চের অপর পাশে বসছে। আমি ওকে প্রশ্ন করার আগেই তনু আমার দিকে তাকিয়ে রইল। কি হলো তনু, কোনো কারণে ডিস্টার্ব মনে হচ্ছে? আমার মুখ দেখে কি এটাই মনে হচ্ছে? হুম। ও, আপনাকে দেখে তো কয়েকটা বাচ্চার বাবা মনে হচ্ছে। কিসের সাথে কি প্রশ্ন এটা তনু? জানি না, আপনি মুখ দেখে কি সত্যি কিছু বুঝেন না? মুখে না বললে এত বোঝার ক্ষমতা আমার নেই। সেটাও ঠিক, ভালোবাসতেই তো জানেন না, আর মুখ দেখে বুঝবেন কেমন করে? আমি সত্যিই বুঝতে পারছি না তনু। আপনার নাকি বিয়ে ঠিক হয়েছে? ঠিক বলতে আজ আমাকে দেখতে আসছিল। হো, আপনারও কি বিয়েতে মত আছে? আসলে বয়সও বাড়ছে, আর বাসা থেকেও বলেছে, তাই রাজি হয়েছি। তা না হলে তুলি গিয়ে বিয়ে দিয়ে আমি বিয়ে করতাম। আচ্ছা ঠিক আছে, করেন বিয়ে। তনু আর কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। আর আমি ভাবছি তনুর কথাগুলো, আগে কখনো তনু আমার সাথে এমন করে কথা বলেনি, আর ও অনেক বুঝে কথা বলে। হঠাৎ এমন কি হয়ে গেল? আমি ছাদ থেকে চলে যাব, যখনই উঠে পেছনে ফিরতেই দেখি তনু কান্না করছে। এই তনু, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? ও দৌড়ে এসে আমার শার্টের কলার টেনে ধরলো। এখনো কি বুঝবেন না, নাকি বলতে হবে সব? ভালোবাসো আমায়? না, বাসি না। এখনই বাসায় গিয়ে বলবে তুমি আমাকে ভালোবাসো, আর আমাকেই বিয়ে করবে। যদি না বলি? খুন করে ফেলবো কিন্তু। খুন করলে ভালোবাসবে কাকে? ভালোবাসি না, না না না, তুমি শুধু আমাকে ভালোবাসবে, বুঝলে? ওকে, এবার চোখ মুছে নাও। এভাবে কান্না করলে দেশে আবার ফোনই আসবে। তনুকে নিয়ে ছাদ থেকে চলে আসলাম। আজ বাসায় বলেই দিব আমিও তনুকে ভালোবাসি। আসলে এটা আকর্ষণ না, আর এই বয়সে অবশ্যই আকর্ষণ হয় না, প্রেমই হয়।